হঠাৎ কারো কটমট করে কিছু একটা খাওয়ার শব্দ শুনতেও পেলাম। পিছনে তাকিয়ে দেখি কোন একটা ছায়া মূর্তি আমার কেন মাছগুলো খুব চিবিয়ে খাচ্ছে। ভয় আমার গায়ের শির দ্বারা যেন টান টান হয়ে যায়। বিশ্রী একটা শব্দ আর গন্ধে যেন চারপাশ ভরে ওঠে। আমি কোন রকমে সেখান থেকে উঠে দৌড়তে থাকি। আমার হাতে কখন যে মাছের বাকি অংশ চলে এসেছে সেটা আমি জানি না। উঠোনে আসতেই আর আর আমার কিছুই মনে নেই। রহস্য রোমাঞ্চের ঠিকানা ভূত কুঠিরে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে শুনবেন লেখক আবির হাসান নিলয়ের লেখা গল্প নিশিরাতের কালো শ্মশান। মনে রাখবেন, আমাদের গল্পগুলো শুধুমাত্র এন্টারটেইনমেন্ট হিসেবে নিলেই ভালো হবে। বাস্তবের সাথে এর কোনো রকম কোনো মিল নেই, যদিও থেকে থাকে সেটা শুধুমাত্র গল্পের প্লট সৃষ্টির জন্যই। আজকের এই গল্পটি যিনি লিখেছেন, চলুন এই লেখকের পরিচয় সম্পর্কে একটু ছোট্ট করে জেনে নেওয়া যাক। লেখক আবির হাসান নিলয়, তিনি থাকেন বাংলাদেশের যশোর জেলার একটি প্রত্যন্ত গ্রামে। বর্তমানে তিনি ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং পেশায় একজন কোচিং টিচার। তার লেখা বইগুলির মধ্যে ড্রাকুলার কুইন একটি অন্যতম শ্রেষ্ঠ রচনা। তার লেখা আজকের এই গল্পটিতেও থাকছে গা শিউরে ওঠা ভয়ানক পরিণতি আর এক রহস্যময় কাহিনী। তাই গল্পটিকে উপভোগ করতে একদম শেষ পর্যন্ত শুনতে একেবারেই ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলি। গল্প শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প নিশিরাতের কালো শ্মশান। গল্পের সূত্রধার আমি সুস্মিতা, পরিবেশনায় 62 FPS স্টুডিও এবং পোস্টার ডিজাইনে শ্রাবণ। শ্যামল, অসিক, রবিন আর অন্ত মিলে চায়ের দোকানে আড্ডা জমিয়েছে। দোকানের মালিক রাখাল চাচা সারা রাতে দোকান খুলে ঝিমুতে থাকে। ওরা চারজন বসে আছে রাফুর জন্য। তবে ঘড়িতে রাত 12টা বেজে গিয়েছে, এখনো রাফুর কোনো পাত্তা নেই। ওদিকে টিপটাপ আবার বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ রাখেল চা চা বলে ওঠে, সবগুলো বাড়ি যাও, বৃষ্টির রাত, রাস্তায় জিন ভূতের সমস্যা হইতে পারে। চাচার কথায় প্রথমে চারজন চুপ করে বসে থাকলেও কয়েক সেকেন্ড পর হো হো করে হেসে উঠল ওরা। অন্ত বলল, চাচা আপনি কি সব বলেন না? ভূত জিন বলে আবার কিছু হয়? আবার সেটা দেখাও যায় নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, ওসব তো গল্পের বইতে থাকে। ভূত জিন কেবল গল্পতেই থাকে, বাস্তবে নয়। না না, এটা সত্যি হয় রে। আমার বাবার সাথে একবার এমন হয়েছিল। তাই নাকি? বাইরে বৃষ্টি, হাতে গরম চা, ও জ্বলন্ত সিগারেটও আছে। তবে হয়ে যাক আজকে ভূতাতব্য। হ্যাঁ রে রবিন, তুই যেন কি বলছিলিস সেটা বল। সেই 90 দশকের ঘটনা। আমরা তখন গ্রামে থাকতাম। মেঠো পথ, মাঠের পর মাঠ, সবুজ ধান ক্ষেত। একটু বৃষ্টি হলেই কাদায় ভরে যেত চলাচলের রাস্তা। আমার বাবার তখন অল্প বয়স, সবে আমি তখন ক্লাস 2তে ভর্তি হয়েছি। একদিন রাতে বাবাকে প্রচণ্ড ভয় আর প্রবাহমান আত্মভয়ের অনুভবে নিজেকে একটা বাচ্চার মতো করে রাখে। আমি তখন মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। রাত বাজে প্রায় 11টা। গ্রামে রাত 11টা মানে সে বিশাল গভীর রাত। বাবা উঠানে এসে ধপ করে পড়ে যায়। টিপ টিপ বৃষ্টির শব্দ ছাড়া চারপাশে আর কোনো শব্দ নেই। মা চিৎকার করে বলে, কে? রবিনের বাবা? কোনো সাড়া শব্দ আসে না। বিদ্যুৎ নেই তখন গ্রামে। মা হারিকেনের আলো হাতে উঠোনে গেলেন। দেখলেন
আমার বাবা উঠোনে চিত হয়ে শুয়ে আছে। মা বাবার এমন অবস্থা দেখে আমাকে বেশ ভয় আর উত্তেজিত গলায় বলে উঠলেন, রবিন, এই রবিন, বাবা এদিকে আয় তো, তোর বাবা দেখ পড়ে আছে, তাড়াতাড়ি আয় না। মা বাবার এমন অবস্থা দেখে আমাকে বেশ ভয় আর উত্তেজিত গলায় ডাকলেন। আমি দৌড়ে গেলাম। বাবা মুখ থুবড়ে পড়ে আছে মাটিতে। হ্যারিকেনের আলোয় যে জিনিসটা আমার সর্বপ্রথম চোখে পড়ে, রবিন একটু থামল। এক গ্লাস জলের জন্য ওর গলাটা একেবারে হাঁসফাঁস করছে যেন। সবাই তখন মুগ্ধ হয়ে রবিনের কথা শুনতে থাকে। রবিন ইশারায় জল চাইল রাখাল চাচার কাছে। জল খেয়ে রবিন আবার বলতে শুরু করলো, আমার সর্বপ্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো আমার বাবার হাতের পাশে পড়ে থাকা আধ খাওয়া একটি ইলিশ মাছ। কে যেন খুবলে ছিঁড়ে খেয়েছে। আমি আর আমার মা মিলে বাবাকে ঘরে আনি। কয়েক ঘন্টা পর বাবার জ্ঞান ফেরে। মা জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? এভাবে উঠোনে পড়ে গেলে কিভাবে? রবিনের মা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। কে মারবে? এই তো আমি আছি, চিন্তা করো না। বলো বলো কি হয়েছে? বাবা বিছানা থেকে উঠলেন, মায়ের কাঁধে মাথা রেখে বলতে শুরু করলেন, আমি মাছ নিয়ে ফিরছি। সুজন দিঘির বাঁশতলাতে এসে শুনতে পাই কারো হেঁটে চলা পায়ের শব্দ। নিশি রাত, ঘুটঘুটে অন্ধকার। আমি নীরবেই হাঁটছি। হঠাৎই শুনতে পেলাম, রহিম চাচা যাচ্ছে। আমি চমকে উঠি। আশেপাশেও তাকালাম, কোনো মানব চিহ্ন নেই পুরো বাঁশতলাতে। আমার বুকটা কেমন কেঁপে ওঠে। হঠাৎ মনোযোগী দিলাম। ঠিক সে সময় আবার শুনতে পেলাম, রহিম চাচা, মাছটা দেন আমারে, দেন। আমি ঘুরে পিছনে তাকাই, কিন্তু কেউই নেই। তাহলে আমার নাম ধরে ডাকলোই বা কে? ভয় আমার শির দ্বারা বেঁকে যাওয়ার উপক্রম হয়। আমি কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলাম, এই কে তুমি? কোনো শব্দ কানে এলো না। আর কেবল টিপ টিপ করে বৃষ্টি পড়ার শব্দ দূর হতে ভেসে আসতে লাগলো। আমি হাঁটা ধরলাম। আকাশে একটা ছায়া যেন আমার সামনে বেশ খানিকটা দূরে এসে দাঁড়িয়েছে। আমিও বললাম, এই কে কে কে? হ্যাঁ, আমাকে ডাকে কে? হ্যাঁ। এবারও কোনো প্রত্যুত্তর আসে না। আমি হাঁটতে হাঁটতে সুজন দিঘির পাড়ে এসে দাঁড়াই। হঠাৎই একটা দমকা বাতাস আসে। এই বাতাসের সাথে ভারী গলায় শুনতে পেলাম, রহিম চাচা, আমি মাজেদ। নামটা শুনতেই বুকটা কেমন কেঁপে ওঠে। মনে পড়ে মাজেদের কথা। মাজেদকে তো কয়েকজন মিলে এই বাঁশ বাগানে এনে কুপিয়ে মেরে ফেলেছিল। লাশের টুকরোগুলোই দিঘির জলেই পড়েছিল। মাজেদের কথা মনে পড়তেই আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়, পায়ে কম্পন সৃষ্টি হয়। আমি যেন ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারি না। আমার ভয়কে মাজেদ হয়তো অনুধাবন করে ফিস ফিস করে বলে, চাচা, খিদা লাগছে, মাছটা দেন। কতদিন হইল না খেয়ে আসি, দেন, মাছটা দেন, খিদা লাগছে। আমি আমতা আমতা করে বলি, মাজেদ, তুই না মরে গিয়েছিলিস? তাহলে ও পাশ থেকে কোনো কথাই আসে না।
চারপাশ শুনশান নীরবতা। আমি দিঘির পাড় বেয়ে হাঁটছি, ঠিক সেই সময় কে যেন আমার পা টেনে ধরে। আমি চিৎকার করে উঠি, কিন্তু আমি নিজেকে ছাড়াতে পারি না। আমি তাকে দেখি, একটা কালো পশম বলা হাত আমার ডান পা চেপে ধরে আছে, দিকে দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমিও পড়ে যাই। তবে গড়িয়ে পানিতে পড়ার আগে আমি নিজেকে সামলে হামাগুড়ি দিতে দিতে উপরেও চলে আসি। হঠাৎ কারো কটমট করে কিছু একটা খাওয়ার শব্দ শুনতেও পেলাম। পিছনে তাকিয়ে দেখি কোন একটা ছায়া মূর্তি আমার কেন মাছগুলো খুব চিবিয়ে খাচ্ছে। ভয় আমার গায়ের শির দ্বারা যেন টান টান হয়ে যায়। বিশ্রী একটা শব্দ আর গন্ধে যেন চারপাশ ভরে ওঠে। আমি কোন রকমে সেখান থেকে উঠে দৌড়তে থাকি। আমার হাতে কখন যে মাছের বাকি অংশ চলে এসেছে সেটা আমি জানি না। উঠোনে আসতেই আর আর আমার কিছুই মনে নেই। এই ছিল আমার বাবার মুখ থেকে শোনা সত্য একটি ঘটনা। তোরা বিশ্বাস করিস বা না করিস, আমার তাতে কিছুই আসে যায় না, কিন্তু বাবার চোখে আমি দেখেছিলাম বিরাট ভয়ের ছাপ। সেই ভয়ে বাবার প্রচণ্ড জ্বর আসে। অনেক সেবার পর, অনেক চিকিৎসার পর তিনি সুস্থ হয়। রবিনের গল্প বলা শেষ হতে না হতেই বিদ্যুৎ চলে যায়। এতক্ষণ আকাশ স্বাভাবিক ছিল, কোনো ঝড় বৃষ্টি ছিল না, বিদ্যুৎও চমকায়নি। রবিন ঘটনা শেষ করতেই বিদ্যুৎ চলে যায়। আকাশে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে বাজ পড়তে শুরু করে। রাখাল চাচা হ্যারিকেন জ্বালালেন। হঠাৎ করে পায়ের শব্দ শোনা যায়, তবে অন্ত বলে, আজকে মনে হয় না রাফুদা আসবে, আমাদের আগেই চলে যাওয়ার দরকার ছিল। উনি কখনো কথা নড়চড় করেন না। আসবে আসবে, অবশ্যই আসবে, নিশ্চয়ই কোনো ঝামেলাতে ফেঁসে গিয়েছেন। তবে এই ঝড় বৃষ্টিতে মনে হয় না আসতে পারবে আর। ওনার অপেক্ষা করতে করতে আমরাই এখন ফেঁসে গিয়েছি। চারজন বসে গল্প করছিল। হঠাৎই অনুভব করে কেউ একজন হেঁটে হেঁটে আসছে তাদের দিকে। রবিন বলে, রাফুদা আজকে আসবে না মান? কেন আসবো না? গা চমকানো ভঙ্গিতে মোটা আর ভারী গলায় ভাঙা ভাঙা কণ্ঠে রাফু কথাটা বলে ওঠে। ওরা সবাই চমকে ওঠে। রাফু দোকানের শেষ বেঞ্চে গিয়ে বসল। কারো আধারের নিশিরাত, কিছুই টের পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালেও এখন সেটাও যেন বন্ধ হয়ে গিয়েছে। অন্ত বলল, রাফুদা, তুমি এত দূরে বসে কেন? তুমি তো সবার আগে বসো। তোমাকে তো আজ ঠিকমতো দেখাই যাচ্ছে না। মাথার উপরে যেন একটা কাপড় রাখা। বেশ গম্ভীর গলাতে থেমে থেমে রাফু বলল, আজকে আমার জ্বর, তাই বউ আসার সময় একটা কাঁথা দিয়ে দিয়েছে, সেটা মাথার উপরে রাখা। রাফু থামল। কণ্ঠটা বেশ ভারী লাগছে তার, কেমন যেন গা শিউরে ওঠার মতন। শ্যামল বলল, তুমি আজ আসতে এত দেরি করলে কেন গো? কি হয়েছে? মৃত্যু মৃত্যু হয়েছে। কি মানে? রাফুর কথায় সবাই একসাথে কথাটা বলে উঠল। কেমন যেন ওরা ভয় পায়, কারণ রাফু কখনো এত গম্ভীর গলাতে কথা বলেননি। আমতা আমতা করে আশিক বলল, তো তোমার কথা কি কিছুই বুঝতে পারছি না। কে মরছে? কালীঘাটের কালো শ্মশানে মরছে। কালীঘাটের শ্মশান নামটা শুনতেই সবাই একেবারে চমকে যায়। ওরা চারজনের দিকে চেয়ে থাকে, কি বলবে ভেবে পাচ্ছে না। তবে শ্যামল বলল, তুমি কি শ্মশানে লাশ পোড়াচ্ছিলে, তাই দেরি হয়েছে? না, লাশ পড়ে আছে সেখানে। এতক্ষণ বিদ্যুৎ ছিল, আলো ছিল, তাই আসতে পারিনি। মানে আলোতে যতটুকু দেখা যায় ততটুকু সময় আমি লাশটা রাস্তার উপর থেকে সরিয়েছি। বিদ্যুৎ চলে যেতেই এখানে আসলাম। ওহ, তাই বলো? তা দূরে কেন? আলোর কাছে এসো। এত দূরে একা একা বসে আছো কেন?
বৃষ্টি তো গায়ে এসে পড়ছে। চাচারে বল হ্যারিকেনের আলো কমিয়ে দিতে, না হলে আলোর জন্য আমার সারা গা জ্বলে যাবে। কেন? ওই যে বললাম না, জ্বর এসেছে আমার। জ্বরে যত আলোর কাছে যাচ্ছি তত চোখ মুখ জ্বালা করছে। ও এই কথা, আচ্ছা এক্ষুনি কমিয়ে দিচ্ছি। আশিক কথাটা বলে আলোর পাওয়ারটা কমিয়ে দেয়। নিভু নিভু হ্যারিকেনের আলো জ্বলছে। আশিক আলোর পাওয়ার কমাতেই দেখে রাফু সবার সামনের বেঞ্চটাতে এসে বসেছে, অথচ কেউ তাকে হেঁটে আসতে দেখেনি। এত দ্রুত বেঞ্চে এসে বসারও কোনো কথা না। আশিক ঘুরতেই একেবারে চমকে যায়, প্রশ্ন করে, এই রাফুদা, তুমি কখন সামনের বেঞ্চে এসে বসলে? তোরা যেন একটু আগে কিসের গল্প করছিলি? ও হ্যাঁ, তখন তো কিছু বলতে পারিনি। শোন রবিন, এসব ভূত অশরীরী জিন কেউ বিশ্বাস করে না। এসব নেই পৃথিবীতে। পৃথিবী আজ কত উন্নত দেখেছিস? এসব কখনো কেউ বিশ্বাস করে না। আছে রে, তোরা বিশ্বাস না করলে আমার কিচ্ছু করার নেই। আমার বাবাকে ভয় পেতে দেখেছিলাম, সেটাই তোদেরকে বলেছি। কে বললো এসব নেই? সব কিছুই আছে। তারা সব সময় আমাদের সামনে ঘুরে বেড়ায়। রাফুর কথা শুনে সবাই চুপ হয়ে যায়, কারণ রাফু হলো সবার থেকে বয়সে বড়। রাফুর কথা তারা শোনেও মানে। অশরীরী নিয়ে সবার ভেতরে তর্ক বিতর্ক থাকলেও রাফু যখন বলছে আছে, তখন সবাই চুপ হয়ে গিয়েছে। রাখাল চাচা চোখ বন্ধ করে ঝিমুচ্ছে। একটুখানি কাত হতেও মাথাটা এসে হ্যারিকেনের ওপরে এসে পড়ে, আর হ্যারিকেন সরে আসে রাফুর দিকে। রাফু চিৎকার করে উঠে বলে, তোদেরকে না বললাম আমি আলোর কাছে আসতে পারবো না? এতক্ষণ আলো ছিল বলেই তো তোদের কাছে আসতে পারিনি। আলো সরা, সরা বলছি। রাফুর এমন বিদঘুটে চিৎকার শুনে শ্যামল বলে, কিন্তু তুমি তো আলোর কাছেই আছো, একটু নিজেই তো সরিয়ে রাখতে পারো। চুপ কর, আলো সরা বলছি। রাফু কেমন বেমানান একটা চিৎকার দিয়ে কথাটা বলল। শ্যামল নিজে এসে হ্যারিকেনের আলো আরো দূরে সরিয়ে আসে। বৃষ্টি আবার শুরু হয়। কেউ কোনো কথা বলছে না। রাফু যেন নড়ছেও না, কোনো কথাও বলছে না। অন্যদিন এমন হয় না। আসর জমাতে রাফু এখানে সব থেকে সেরা। বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স কমপ্লিট করা ছেলে সে। বেশ পড়াশোনা জানে রাফু। তাকে কখনো রাগ দিয়ে দেখেনি কেউ, কিন্তু আজকের আচরণ বেশ অদ্ভুত লাগছে সবার কাছে। হয়তো সবাই ভাবছে বাড়িতে কিন্নির সাথে ঝামেলা হয়েছে রাফু। নীরবতা ভেঙে রাফু বলল, কালীঘাটের কালো শ্মশানে কখনো গিয়েছিস? ওটা তো পরিত্যক্ত একটা শ্মশান, ওখানে কি কেউ যায়? আরে তাছাড়া ওখানে তো কেবল সুইসাইড করতেই যায়। শ্মশানের ভিতরে যে বড় বিশাল আকৃতির বটগাছ আছে, সেই গাছের ডালেই তো ভরত দাদার মেয়ের লাশ ঝুলেছিল। মুসলমান ছেলেকে ভালোবেসেছিল বলে ভরত দাদা তাদের সম্পর্ক মেনে নেয়নি। মেয়েটাকে অনেক মারতো তার বাবা। শেষমেশ মেয়েটার কষ্ট সহ্য করতে না পেরে আবার কার ভালোবাসার মানুষকে পাবে না জেনেই শ্মশানের ভিতরে গাছের ডালে গিয়ে রশি ঝুলিয়ে গলায় দিয়ে মারা যায়। কালীঘাটের শ্মশান আজ থেকে 25 বছর ধরে পরিত্যক্ত। কেন জানিস? সবাই একসাথে কথাটা বলে উঠল। রাফু গম্ভীর গলায় বলল, 25 বছর আগে শ্মশানটা ছিল বেশ আলোকিত। চারপাশ থেকে আগুনের ফুলকি আসতো। লাশ পোড়ার গন্ধে যেন সব দিক মোমো করছে। এটা কেমন কথা রাফু ভাই? এগুলো তো ভয়ঙ্কর কথা। লাশ পোড়ানো, তার গন্ধ, আগুন সবকিছু কেমন ভয় ধরিয়ে দেয়। এটাকে তুমি ভালো বলছো? রাফু একটু শব্দ করে হাসল। রাফুর হাসিতে যেন সবার মনে একটা অচেনা ভয়ের সৃষ্টি হয়, কারণ এর আগে রাফু কখনো এতটা ভয়ঙ্করভাবে হাসেনি। কি বিদঘুটে হাসির শব্দ! রাফু হাসি থামিয়ে বলে, সেবার মহামারী কলেরায়
শহর গ্রাম সব জায়গা থেকে মানুষ মরছিল দলে দলে। এমনি সময় একটা মেয়ে আত্মহত্যা করে সেই বটগাছের সাথে রশি বেঁধে। তারপর থেকেই শ্মশানটা বন্ধ হয়ে যায়। কিন্তু আমি তখন পড়তাম সবে ক্লাস 10-এ। আমরা 3 জন বন্ধু ছিলাম, আমি, সুরেশ আর শাকিল। 3 জনই ছিলাম অনেক সাহসী। 25 বছর আগে শ্মশানের পাশে যে মাঠ ছিল সেই মাঠে আমরা সবাই খেলতে যেতাম। কিন্তু যেবার মেয়েটা সুইসাইড করলো তারপর থেকে শ্মশান হতে সবাই হাসির শব্দ শুনতে পেত। শ্মশানে যেই প্রবেশ করত সে আর কখনো ফিরে আসতো না। ফিরত তারা লাশ হয়ে। লাশগুলোর মাথা মাটিতে পুঁতে থাকতো, পা উপর দিকে হয়ে থাকতো। এরপর কেউ ওই শ্মশানের দিকে তাকাতে অবধি ভয় পেত, কারণ তাকালেও কোনো একটা ছায়ামূর্তিকে তারা দেখতে পেত। রাফু কথাগুলো বলে এখানে থামল। বৃষ্টির গতি বেড়েছে, সাথে বিদ্যুৎ চমকানিও বেশ। তবে বিদ্যুতের আলোতে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু ওরা রাফুর পুরো শরীর একটা কাপড়ে ঢাকা থাকতে দেখেছে। রাফুর চেহারা এখনো দেখেনি ওরা, তবে রাফুর গল্প সবাই নিশ্চুপ হয়ে শুনেছে। রাফু যখন থামে তখন অসিত বলে, তুমি কখনো দেখোনি রাফুদা সেই ভূত মেয়েকে? হ্যাঁ? অসিক কথাগুলো বলেই হাসতে থাকে। অসিকের কথা শুনে বাকিরাও হাসি দিয়ে ওঠে। তারা বিষয়টা মজা করেই নিয়েছে। কিন্তু রাফু রেগে গিয়ে আরো গম্ভীর গলাতে বলল, হাসছিস? পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমাদের বিশ্বাস করতে বাধ্য করে। সেটা জোর করে হলেও বিশ্বাস করতে হয়, কিন্তু সেসবের ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। রাফুর কথা শুনে সবাই চুপ হয়ে গিয়েছে। এতটা বিদঘুটে গলায় রাফু এর আগে কথা বলেনি। রাফু থামে না, সে বলে, সেবার পাড়ায় টুর্নামেন্ট হয়েছিল। ফুটবল খেলাতে আমরা ফাইনালে গিয়ে হেরে গিয়েছিলাম। আমরা 3 জন হারার শোকে মাঠেই বসেছিলাম। বসে থাকতে থাকতে অনেক সন্ধ্যা হয়ে যায়। হারার পিছনে কারণ ছিল সুরেশের শেষ মুহূর্তে পেনাল্টি শট মিস, যেটা গোলবারের পাশ দিয়ে চলে যায়, যার ফলে আমরা হেরে যাই। সন্ধ্যা পড়ার আগেই শ্মশানের মাঠ সবাই ত্যাগ করে। আমরা 3 জন বসেছিলাম শ্মশানের কাছে। হঠাৎ সুরেশ বলে, রাফু কিপারে যেত, গোলে শট করি। কেন আমার বল মিস হলো? এখন আর এসব করতে হবে না, সন্ধে নেমে এসেছে, শ্মশান কিন্তু পাশে। চল আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ চল, আমরা এখন ঘরে ফিরি। না না, মাথায় আমার হেরে যাওয়ার ভূত চেপেছে। আমি এখন যাব না, তোরা গেলে যা। তুই থাকলে আমরা তোকে রেখে যাব কিভাবে? আমরাও থাকবো। সেদিন হয়তো এটাই ছিল আমাদের ভুল সিদ্ধান্ত। আমরা চলে গেলেই হয়তো সব চাইতে ভালো করতাম, কিন্তু সুরেশের জোড়াজুড়িতে আমরা শ্মশানের পাশেই মাঠটাতে থেকে যাই। শ্মশান যেদিকে, সেই দিকের গোলবারের নিচে গিয়ে দাঁড়ালাম আমি। সন্ধ্যা তখনও ঠিক মতো নামেনি, তবে চারপাশে কেউ নেই। মৃদু বাতাস বইছে। আমি গোলপোস্টের নিচে দাঁড়ালাম। সুরেশ দৌড়ে এসে একের পর এক শট মারতে থাকে। গোল হলে সেগুলো শ্মশানের পাঁচিলে গিয়ে ধাক্কা লেগে বল আবার ফিরে আসতে থাকে। এভাবে কয়েক মিনিট ধরে সুরেশ গোলপোস্টে শট মারা চালিয়ে যায়। বললাম, সুরেশ আর না, এবার বাড়িতে ফিরি। ঠিক আছে, এটা লাস্ট শট। সুরেশ কথাটা বলে দৌড়ে এসে বলে লাথি দেয়। বলটা বারের উপর দিয়ে উড়ে গিয়ে সোজা শ্মশানের মধ্যে গিয়ে পড়ে। সুরেশ মাথায় হাত দিয়ে বলে, এই যা, এবার কি হবে? বলটা তো শ্মশানের মধ্যে গিয়েছে, এখন কি করব? তোকে বললাম বাড়ি চলে যাই, তুই তো শুনলি না। এখন আমার নতুন বল, বাড়িতে বল না নিয়ে গেলে বাবা আমায় মারবে। বল আমাকে এনে দে। আরে দেখলি না, বলটা তো শ্মশানের ভিতরে পড়েছে, কি করব? বলটা এনে দিবি, এখন যা, বল এনে দিবি বলে দিলাম। এই তুই কি বলিস? এটা একটা ভয়ঙ্কর শ্মশান, পরিত্যক্ত হয়ে আছে। শুনিসনি, যারা লাশ পোড়াতে আসে তারা আর ফিরে যায় না। বাড়িতে চল, বল ওখানেই থাক। না, বল আমার লাগবেই। আর এগুলো তো লোকের থেকে অনেক আগেই শুনেছি, কখনো তো নিজের চোখে কিছু দেখিনি আমরা। তাহলে এত ভয় কিসের? কোনো কিছুই নেই, যা বলটা নিয়ে আয়। আচ্ছা একটা কাজ করি, চল 3 জনে গিয়ে বলটা খুঁজে নিয়ে আসি।
বেশি দূরে হয়তো যায়নি। চল পাঁচিল টপকে বলটা নিয়ে আসি। আচ্ছা চল তাহলে। এটাই ছিল আমাদের জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত। কি হতে যাচ্ছে বা আমাদের জন্য কালীঘাটের শ্মশানের ভিতরে কি অপেক্ষা করছে আমরা তখনও বুঝে উঠতে পারিনি। কালো ঘুটঘুটে অন্ধকার, কাছে কোনো টর্চ নেই, চারপাশে কাছে পিঠে কোনো বাড়িও নেই, কেবল আছে তিনটে জিনিস। একটা হলো এই খোলা প্রান্তর, আর একটা হলো এই পরিত্যক্ত শ্মশান, আর আছে শ্মশানের ভিতর দিয়ে বয়ে চলা শ্রী নদী। কোথাও কোনো আলো নেই, ঝিঝি পোকার ডাক নেই, মৃদু বাতাস বইছে কিছু সময় পর পর। আমরা তিনজন শ্মশানের পাঁচিলের কাছে এসে দাঁড়ালাম। পাঁচিলের ভিতরেই একটা বট গাছ মাথা উঁচু করে বছরের পর বছর দাঁড়িয়ে আছে। যাব কি যাব না ভাবতে ভাবতে তিনজনই একসাথে লাফ দিয়ে পাঁচিল টপকে ভিতরে আসলাম। শাকিল একটি গর্তের ভিতরে এসে পড়ে, হাঁটু অব্দি ঢুকে যায়। এই রফু, আমার টেনে তোল, আমি উঠতে পারছি না। সুরেশ কোথায়? জানি না, সে তো আমাদের সাথেই লাফ দিল। হঠাৎ মৃদু বাতাস বওয়া বন্ধ হয়ে যায়। একটা গরম তাপের বাতাস আসতে শুরু করে শ্মশানের ভিতর থেকে। আমার চোখ না চাইতেও বটগাছটার দিকে চলে যায়। কেউ একজন গাছের নিচে বসে কিছু একটা খাচ্ছে। পাশেই শাকিলের বল পড়ে আছে। কালো একটা ছায়া বসে আছে গাছের নিচে, আর বসে থেকে মাটির উপর থেকে কিছু একটা তুলে খাচ্ছে। আমি পাশে শাকিলের দিকে তাকালাম, কিন্তু তখন যে আমি বড় ধরনের একটা শক খাবো বুঝতেই পারিনি। শাকিলকে দেখার জন্য যখনই আমি পাশে তাকালাম তখন দেখতে পাই রাফু এখন থামল। রাত বেজে তখন 1:30। অসিক, অন্ত, রবিন আর শ্যামল মন্ত্রমুগ্ধের মতন রাফুর মোটা আর গম্ভীর গলায় বলা ঘটনা শুনছে। ঘটনার একটা বিশেষ মুহূর্ত এসে রাফু যে থামিয়ে দেবে সেটা ওরা চারজন বুঝতে পারেনি। অন্ত কিউরিসিটি থামাতে না পেরে বলে, রাফুদা, থামলে কেন? বলো জলদি, তারপর কি হয়েছে? কি দেখলে তুমি? আর কে গাছের নিচে বসে কি খাচ্ছিল? রাফু কিছু বলে না। বিরাট জোরে একটা বজ্রপাত হয়, চারপাশ আলোকিত হয়। ভয়ে রবিন কিছুটা লাফ দিয়ে রাফুর কাছে চলে আসে। রাফুর গায়ের সাথে ধাক্কাও লাগে ওর কিছুটা। রবিন আরও চমকে যায়, কারণ রাফুর গা একদম ঠান্ডা বরফের মতন হয়ে গিয়েছে। রবিন মনে মনে ভাবল বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে, সেজন্য সারা গা ঠান্ডা হয়ে গিয়েছে। রবিন আর কিছুই ভাবে না। রাফু কারো কোনো কথার পাত্তাও দেয় না। ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। টিপটিপি বৃষ্টি থেকে এখন বেশ গতিময় বৃষ্টি শুরু হয়েছে, সাথে বিশাল বড় বড় বজ্রপাত হচ্ছে। সবাই চুপচাপ বসা। দোকানের ভেতরে ঝাপটা মেরে 5 জন বসে রয়েছে। নীরবতা ভেঙে রাফু আবার বলল, আমি যখন ঘুরে শাকিলকে ডাকার জন্য দেখলাম, কিন্তু সেখানে শাকিল নেই। সামনে পিছনে ডানে বামে সবখানে দেখলাম, কিন্তু শাকিল আর সুরেশ সেখানে নেই, কেউ নেই। আমি চারপাশটা ভালো করে দেখলাম। পুরো শ্মশান জুড়ে তখন আমি একা। আশেপাশে কারো চিহ্ন অবধি দেখছি না, কারো আনাগোনাও নেই। একটু আগে আমি যাকে গাছের নিচে বসে কিছু একটা খেতে দেখছিলাম সেও নেই। পুরো শুনশান কালীঘাটের পরিত্যক্ত শ্মশান। বাতাস নেই, কোনো শব্দ নেই। আমি চিৎকার করে শাকিল বলে ডাক দিলাম, শাকিল, শাকিল। কোনো সারা শব্দ নেই, বরং আমার ডাকটাই পুনরায় ফিরে আসতে থাকে প্রতিধ্বনি হয়ে আমার কাছে। হঠাৎ অনুভব করলাম আমার পায়ের উপর দিয়ে কিছু একটা খুব ধীর গতিতে চলে যাচ্ছে। আমি নিচের দিকে তাকাই, দেখি পায়ের উপর দিয়ে বিরাট বড় একটা সাপ চলে যাচ্ছে। সাপটা দেখে আমার পুরো গা ভয়ে শিউরে উঠল, কিন্তু তখনও যে আমার ভয় পাওয়া বাকি আছে। সবে তো শুরু হলো। আমি নিচে তাকিয়ে দেখি আমার পায়ের পাশে একটা মাথার খুলি পড়ে আছে। খুলিটার চোখ জোড়া আমার দিকে চেয়ে আছে, কেমন যেন মুচকি হাসছে আমাকে দেখে। হঠাৎ শুনতে পেলাম কারো কান্নার শব্দ। কে যেন মিনমিন গলাতে বিশাল কষ্ট নিয়ে গঙ্গানি দিয়ে কান্না করছে। সে কি কান্নার অদ্ভুত শব্দ!
আমি জীবনে কখনো সেই কান্নার শব্দ শুনিনি। কানে আসতেই গায়ের লোমগুলো একদম দাঁড়িয়ে যায় আমার। আমি কাঁধ সোজা করে সামনে তাকাই। খুব দূরে কে যেন গাছের সাথে হেলান দিয়ে বসে কান্না করছে। আমি এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি আর বলছি, শাকিল, সুরেশ, তোদের মধ্যে কে শয়তানি করছে? দুষ্টুমি করিস না। আমি বুঝতে পারছি এটা তোদের দুজনের প্ল্যান, আমাকে ভয় দেখানো। শোন, এসব ভয় আমাকে দেখি লাভ হবে না। আমি এসবে ভয় পাই না। আমার সাথে মজা করা বাদ দে। গাছের নিচে বল পড়ে আছে, চল নিয়ে এখান থেকে যাই। 1 সপ্তাহ পর ফাইনাল পরীক্ষা। পড়তে না বসলে মা আর বাবা দুজনেই পিটাবে। কথাগুলো বলতে বলতে আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎ রাফু আবার থামল। রবিনদের তখন গায়ের লোম একেবারে দাঁড়িয়ে গিয়েছে। প্রকৃতিতে তখন বৃষ্টির শব্দ, আর চোখের সামনে ভাসছে রাফুর বলা ঘটনার দৃশ্য। সব মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। বিদ্যুৎ চমকানো ছাড়া কোথাও যেন আলো নেই। একটু আগেই হ্যারিকেনের তেল শেষ হয়ে গিয়েছে। দোকানের ভিতরেও কালো অন্ধকার। আকাশে কালো মেঘের ঘন ঘটা বলেই হয়তো এমন বিশ্রী বিদঘটে অন্ধকার এসে ধরা দিয়েছে বৃষ্টিময় প্রকৃতিতে। রাফুর ঘটনার সবাই এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে রাফু থামতেই ওরা বেশ বিরক্ত হয়। শ্যামল বলে, রফুদা, তুমি বারবার থামছো কেন গো? কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? জল খাবে? কথাটা বলেই শ্যামল বসা থেকে উঠে যায়, রাফুর কাঁধ স্পর্শ করে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই শ্যামল বাধ্য হয়ে ছেড়ে দেয় রাফুর কাঁধ। কারণ শ্যামল অনুভব করে রাফুর গা একদম ঠান্ডা বরফের মতন হয়ে গিয়েছে। রাফুই যেন একটা জলজ্যান্ত বরফের কুণ্ড। শ্যামল কিছু বলে না, মনে মনে সেও রবিনের মতো বলল, হয়তো বৃষ্টির কারণে গাটা ঠান্ডা হয়ে গেছে। আমার হাতও তো ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টির ঝাপটা আসাতে সবারই গা ঠান্ডাই হবে, এটাই তো স্বাভাবিক। শ্যামল নিজের জায়গাতে এসে বসে, তবে শ্যামল যেন কথা বলতে পারে না, চুপচাপ বসে থাকে সে। রাফু আবার নীরবতা ভেঙে বলল, আমি যত সেই ছায়ামূর্তির দিকে এগিয়ে যেতে থাকি ততই একটা পচা গলা বিদঘুটে গন্ধ আমার নাকের কাছে এসে লাগতে শুরু করে। সাথে আসতে থাকে বিশাল গরম বাতাস। আমি স্থির হই। একটা বিরাট ভয় এসে আমার মনের কোণায় জমতে শুরু করেছে। আমার থেকে বটগাছটা আর 8 থেকে 10 হাত দূরে। বোটকা পচা গন্ধ আমার নাকের থেকে কিছুতেই সরছে না। গরম বাতাসের সাথে সেই পচা গন্ধটাও বিরাট প্রকট হতে থাকে। আমি বললাম, কে 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 ওখানে? কে কাঁদে? আমার কথার কোনো জবাব দেয় না কেউ। আমি আরো কাছে গেলাম। একটা মেয়ে বসে আছে গাছের গোড়াতে, চুলগুলো এলোমেলো করে মাটির দিকে তাকিয়ে, হাঁটুতে মাথা রেখে কান্না করছে। আমি বললাম, কে আপনি? কোনো সাড়া জবাব নেই। আমি আরো কাছে এগিয়ে গেলাম। আমি যখন মেয়েটার 1 হাত দূরে দাঁড়িয়ে, তখন প্রশ্ন করলাম, কে কে রাতে এই শ্মশানের মধ্যে কি করছেন? এইভাবে কান্না করছেন কেন? মেয়েটা কোনো কথা বলল না। আমি আরেকটু কাছে যেতেই যখন মেয়েটার কাঁধে হাত রাখতে যাব, তখনই আমি যা দেখলাম তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম। কি দেখলে রাফুদা? রাফু বলতেই যাচ্ছিল, কিন্তু মাঝখান থেকে অন্ত কথাটা বলাতেই সবার মনোযোগ সরে অন্তর দিকে তাকায়। অন্তর দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে থাকলো। আশিক রেগে বলল, এই চুপ থাক, রাফুদাকে বলতে দে। মাঝখান থেকে কথা বলিস কেন? হে রাফুদা, বলো তো। আশিক কথাটা বলে রাফুদাকে একটু ধাক্কা দেয়। রাফুদার গায়ে হাত দিতেই আশিক কিছুটা চমকে যায়, কারণ আশিকের সারা গা যেন ঠান্ডা বরফের মতন হয়ে গিয়েছে। আশিক মনে মনে বলে, হয়তো বৃষ্টিতে ঠান্ডা হয়ে গিয়েছে। আশিক আর কথা বলে না। রাফু বলল, আমি মেয়েটাকে ডাকতেই মেয়েটা আমার দিকে তাকালো। আমি যা দেখলাম তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। দেখলাম মেয়েটার সারা গায়ে লোম আছে,
মুখে বিশ্রী রকমের গন্ধ, গাল বেয়ে তাজা রক্ত পড়ছে, মুখের একপাশে মাংসের টুকরো লেগে আছে। চোখ দুটো কি ভয়ঙ্কর দেখতে। আমি মেয়েটাকে দেখেই নিজেকে আর সামলাতে পারিনি। বমি হবে ঠিক এমন সময় দেখলাম মেয়েটা কারো হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হাতটা কার দেখতে গিয়ে দেখি সেটা সুরেশের হাত, আর সুরেশের হাত সেই মেয়েটা চিবিয়ে খাচ্ছে। আমি এটা দেখে দৌড়ানোর প্রস্তুতি নিচ্ছি, এমন সময় অনুভব করলাম কে যেন আমার হাত টেনে ধরেছে। আমি সেদিকে তাকাতেই দেখি শাকিল দাঁড়িয়ে আছে। ওর গা থেকে মাছের আঁশটের মতো গন্ধ বেরোচ্ছে, ওর মুখের ভিতর থেকে রক্ত পড়ছে। হাতে হাতে সুরেশের মাথা। শাকিল সুরেশের চুল ধরে খালি মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। জ্ঞান হারানোর উপক্রম। আমার শির দ্বারা বেয়ে ভয়ের বিশাল স্রোত বয়ে যেতে থাকে। আমার বন্ধুদের এমন অবস্থা দেখে আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি সামনের বট গাছের নিচে তাকাই, দেখলাম একটা মেয়ে গাছের ডালে দড়ির সাথে ঝুলে আছে, হাত পা ঝাপাঝাপি করছে। মরণ যন্ত্রণায় মেয়েটা ছটফট করতে থাকে। এরপর কিছু সময় পর মেয়েটার গাল বেয়ে রক্ত পড়তে থাকে, আর এক হাত লম্বা জিভ বেরিয়ে যায়। কি বিশ্রী দেখতে লাগে মেয়েটাকে। এরপর যা দেখলাম সেটার জন্য আমার আত্মারাম যেন খাঁচা ছাড়া হয়ে যায়। আমি দেখলাম রাফু থামল, কিন্তু ঘটনাটা এবার এমন জায়গাতে এসেও রাফুর আরও ভয়ের বিষয়টা বাকি আছে দেখে রবিন, অসিক, অন্তর, শ্যামল ভয়ে একদম চুপসে গিয়েছে। রাফু বলছে আর ওরা চারজন কল্পনাতে ঠিক সেই দৃশ্যে প্রবেশ করছে। হঠাৎ রাফুর থেমে যাওয়াতে সবাই বেশ বিরক্ত হয়ে গিয়েছে। অন্তত বাকিটা শোনার জন্য অতি আগ্রহী হয়ে রাফুর কাছে আসে। রাফুর পাশে বসতেই রাফুর গায়ের সাথে অন্তর গা লাগে। সে চমকে যায়, সরে যায় পাশে। রাফুর পুরো গা বরফের মতন ঠান্ডা হয়ে গিয়েছে। রাফু যেন আস্ত একটা বরফের কুণ্ড। অন্ত মনে মনে বলে, বৃষ্টিতে তো আমাদের হাত পা ঠান্ডা, কিন্তু রাফুদার এত ঠান্ডা কেন? হয়তো হয়তো বয়স হয়ে গিয়েছে তাই জন্য এমন। অন্ত আর কিছু মনে করে না। সে দূরে গিয়ে বসে। বৃষ্টির গতি আরও বাড়তে থাকে। অন্ত হাত ঘড়ির দিকে তাকায়। রাত তখন 2:30 বেজে গিয়েছে। তখন ইলেকট্রিসিটি আসেনি। রাফু আবার বলল, মেয়েটা মুচকি হাসছে, হাসিটাও কেমন বিদঘুটে। আবার সে শব্দ করে হাসল। ঠিক তখনই দেখি গাছের গোড়ায় একটা অল্প বয়সী সুন্দরী মেয়ে দাঁড়ানো। আমি এগিয়ে যাব, সে সময় মেয়েটার কান্নার শব্দ শুনতে পাই। কে যেন আমার হাত টেনে ধরে। আমি ঘুরে তাকিয়ে দেখি সুরেশ আর শাকিল আমার হাত টেনে ধরেছে। ওদের চেহারা একদম স্বাভাবিক। আমাকে বলছে, রাফু, তুই এখানে কি করিস? চল এখনই এখান থেকে। তোরা কোথায় ছিলিস? তোদেরকে কত খুঁজলাম, তোরা বেঁচে আছিস? আমি বেশ উত্তেজিত হয়ে প্রশ্নটা করলাম ওদেরকে। সুরেশ বলে, আমি তো জানি তুই মরে গেছিস। একটা মেয়ে তোর হাত চিবিয়ে খাচ্ছিল, আর শাকিল তোর মাথা চিবিয়ে খাচ্ছিল। কিন্তু আমি তো দেখি একটা মেয়ে রাফুর হাত চিবিয়ে খাচ্ছে আর হাসছে। সুরেশ আমার হাত ধরে টেনে রেখেছে, আর আর ওর হাতে রফুর মাথা, সেও চিবিয়ে খাচ্ছে। কি বলিস? তার মানে আমরা এতক্ষণ কাউকে দেখছিলাম না, তবে তিনজনই একই রকম জিনিস দেখেছি। চল এখান থেকে। আমরা যখন দৌড়ে চলে আসব, ঠিক তখনই একজন সামনে দাঁড়িয়ে থাকে। লাল শাড়ি পরা একটি সুন্দরী মেয়ে আমাদেরকে ভাঙা ভাঙা গলায় বলছে, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে যা। মেয়েটা তখন চিৎকার করে হাসে, আর হাসিটা হাওয়াতে মিলিয়ে যায়। ঠিক তখনই দেখতে পাই শাকিল ধপ করে মাটিতে পড়ে গিয়েছে। তাকে যখন আমরা ধরতে যাব, সে ধুম করে ওপরে উঠে যায়, শূন্যে ভাসতে থাকে। মাথা কাঁধ করে কান্না কান্না কণ্ঠে শাকিল বলল, আমাকে নিয়ে যা, আমার অনেক কষ্ট রে, আমি আর এখানে থাকতে পারছি না, আমার অনেক যন্ত্রণা হয়, আগুনে পুড়ি আমি, আমাকে তোরা রেখে যাস না। শাকিল
এই শাকিল, তুই এসব কি বলছিস? আমি যাব, আমি যাব, আমি যাব, নিয়ে যা। কথাটা বলেই শাকিল ধপ করে পড়ে যায় নিচে। দূরে দেখতে পাই কতগুলো মানুষ একটা লাশ নিয়ে আগুনে পোড়াচ্ছে। আমরা দৌড়ে যাব, এমন সময় মেয়েটা আমাদের হাত টেনে ধরে। আমরা ঘুরে তাকাতেই সে বিশাল হাঁ করে। ভয়ে আর কিছু মনে নেই আমার। আমি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যাই। যখন জ্ঞান ফেরে নিজেকে তখন শ্মশানের ভিতরেই আবিষ্কার করি। দিনের আলো ফুটে যায়, আমার পাশে সুরেশ পড়ে আছে আর শাকিল। রাফু থামলো এবার। সবাই রাফুর ঘটনা শুনে একেবারে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। ঘড়িতে তখন রাত 3টে ছুঁই ছুঁই। বৃষ্টির ফোঁটা কমতে শুরু করেছে। কয়েক মিনিটের ভিতরেই বৃষ্টি থেমে যায়। মাঝে মাঝে ঝোড়ো বাতাস বইছে, আর কখনো কখনো জোরে আকাশ ডেকে উঠছে। অন্ত বলে, রাফুদা, শাকিলের কি হয়েছিল? রাফু কোনো উত্তর দেয় না। সবাই রাফুর দিকে তাকিয়ে আছে। রাফু বলে, মেয়েটার আত্মার সৎকার দেওয়া হয়নি। মেয়েটা ছিল মুসলিম ঘরের, ঠিকমতো দাফন করা হয়নি। তাছাড়া মেয়েটা সুইসাইড করেছিল। আর সেই মেয়েটার লাশ থেকে একজন কালো জাদু করার জন্য মাথা কেটে নিয়ে যায়। আর সেই কালো জাদুর জন্য যে মেয়েটির মাথা নিয়ে গিয়েছিল সে ছিল শাকিলের দাদু। পৃথিবীতে অনেক কিছুই ঘটে যার ব্যাখ্যা আজও হয়নি। আজও কেউ জানে না যুক্তি। যেমন আমি তোদেরকে অনেক ভালোবাসি, তাই তোদের অপেক্ষাতে আমি চলে এলাম। আমাকে ঠিকমতো পৌঁছে দিস। কথাগুলো বলে রাফু চোখের পলকে মেইন রাস্তার ওপর এসে দাঁড়ালো। সবাই চমকে ওঠে। রাফুর কথার আগা মাথা কেউই বুঝতে পারে না। কিন্তু হঠাৎ করে রাফুর এমন ভ্যানিশ হওয়া দেখে ঘাবড়ে যায় ওরা চারজন। ভয়ে একে অপরের দিকে তাকাতে থাকে। রাফু রাস্তা বরাবর হাঁটতে থাকে, কিন্তু দূরে চলে যায় রাফু। ওরা পিছনে রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে থাকে রাফুর জন্য। পিছন থেকে রাফুদা বলে সবাই চিৎকার করে ডাকছে, কিন্তু রাফু। একটা বড় ট্রাক আসে। রাস্তার মাঝখান দিয়ে ট্রাকটা বেশ গতিতে ছুটে যেতে থাকে। রাফু তখন রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে। আকস্মিক অ্যাক্সিডেন্ট হবে বলে রাফুকে ওরা চারজন চিৎকার করে ডেকে দেয়, রাফুদা, ও রাফুদা, শিগগিরই সরো রাস্তা থেকে, ট্রাক আসলো, দেখো কত গতি, সরো রাফুদা। কিন্তু রাফুদা শোনে না কারোর কথা। ওরা দৌড়ে যাওয়ার আগেই রাফুকে ধাক্কা দিয়ে ট্রাকটা চলে যায়। ওরা ভয়ে চোখ বন্ধ করে মাটিতে চিৎকার করে বসে পড়ল। কয়েক সেকেন্ড পর ওরা চারজন উঠে দাঁড়ায়। সামনে তাকিয়ে দেখে রাফু দাঁড়িয়ে আছে দূরে। ওরা এটা দেখে একদম ভয়ে চুপসে যায়। ভয়ে সারা গা কাঁপতে থাকে তার। কিছু সময় পর ওরা দেখতে পায় রাফুর সারা গায়ে রক্ত। মুখের একপাশ একেবারে থেঁতলে গিয়েছে। ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ওরা কান্নার শব্দ শুনতে পায়। রাফুদা কাঁদছে। কাঁদতে কাঁদতে বলছে, আমাকে তোরা শান্তি দিস, আমাকে কষ্টে রাখিস না রে। আমার এখন অনেক কষ্ট হচ্ছে। তোদের কাছে আসতে গিয়েই এমন হয়েছে। যখন আমি আসছিলাম তখন রাস্তা পার হতে গিয়ে ট্রাক এসে আমাকে ধাক্কা দেয়। তারপর তোদের কাছে আসি। তোদেরকে অনেক ভালোবাসি রে। ওরা ভয়ে চিৎকার করে ওঠে। পাশে তাকিয়ে দেখে হাঁটতে হাঁটতে ওরা সে কালীঘাটের শ্মশানের সামনে চলে এসেছে। একটা মেয়ের কান্নার চিৎকার ওদের কানে ভেসে আসছে। শ্মশানের গেটে আগাছা আবর্জনা জন্মে রয়েছে। বহু বছর ধরে এই গেট খোলা হয় না। অন্ত বলল, রাফুদার গা অনেক ঠান্ডা ছিল, তখন যদি আমরা চলে যেতাম আজ তাহলে এমন হতো না। হাঁপাতে হাঁপাতে কথাটা বলে অন্ত। ওরা দেখে এই বটগাছের ডালে কে যেন ঝুলে রয়েছে। গায়ে লাল শাড়ি, মুখ দিয়ে রক্ত পড়ছে। মেয়েটার জিভ এক হাত বের হয়ে রয়েছে, বাঁচার জন্য ছটফটও করছে। ওরা এটা দেখে আর নিজেদেরকে সামলাতে পারে না।
চারজনই সেখানে অজ্ঞান হয়ে যায়। চারজনের যখন জ্ঞান ফেরে তখন ওরা শ্মশানের ভেতরে গেটের কাছেই নিজেদেরকে পড়ে থাকতে দেখে। বাইরে অনেক লোকজন ওদেরকে দেখছে। ওরা করে তাকিয়ে দেখে শ্মশানের মধ্যে ওরা পড়ে আছে। দ্রুত গেট ভেঙে ওরা শ্মশানের ভিতর থেকে বাইরে আসে। কত মানুষ ওদেরকে প্রশ্ন করছে, কিন্তু ওরা বারবার বট গাছের দিকে তাকাচ্ছে আর রাফুর অ্যাক্সিডেন্ট হওয়া সেই জায়গার দিকে তাকাচ্ছে। ভয়ে ওরা চারজন দৌড়ে চলে যায় নিজেদের বাড়িতে। এরপর একটানা 17 দিন জ্বর শেষে ওরা চারজন একসাথে হয়। মাথার মধ্যে রাফুকে নিয়ে কত প্রশ্ন। হঠাৎ কে যেন ওদের পেছনে এসে দাঁড়িয়ে বলে, কিরে, শুনলাম তোরা নাকি কালীঘাটের শ্মশানের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলি। তা মরতে তোরা ওখানেই কেন গিয়েছিলি? কি হয়েছিল? ওরা চারজন বিদ্যুৎ গতিতে পিছনে ঘুরল। ঘুরে দেখতে পায় রাফুদা দাঁড়িয়ে আছে, হাতে বাদাম। সে বাদাম চিবোচ্ছে। ওরা চারজন ভয়ে চিৎকার করে বলে, রাফুদা, তুমি মরনি? মরকটের দলেরা, আমি কেন মরবো? মরবে তো আমার শত্রু। আমাকে কি তোরা মরতে দেখেছিস নাকি? তাহলে সেদিন রাতে ওটা কি ছিল? তুমি এই 17 দিন কোথায় ছিলে? কি বলিস? 17 দিন তো আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। আমার শালক বাবা হয়েছে, সেই সুবাদে ছিলাম সেখানে। তবে ফিরতে চাইছিলাম, কিন্তু সেদিন ঝড়ো বৃষ্টি আর বজ্রপাতে রেল লাইনের সমস্যা হয়, তাই ট্রেন চলাচল বন্ধ ছিল 17 দিন ধরে। এরপর চলে এলাম বাড়িতে। এসেই শুনি তোদের এই কাহিনী। কি হয়েছে বলতো? ওরা একে অপরের মুখের দিকে মুখ চাওয়াচাই করতে থাকে। কি হলো ওরা বোঝবার চেষ্টা করে। তখনই মাথায় আসে রাফুর বলা কথা, কিছু জিনিসের ব্যাখ্যা থাকে না, যা ঘটে তার কোনো উত্তর থাকে না। যা হয় তা কখনো সত্য, আবার কখনো মিথ্যাও হয় না। সবটা মনের ভয় আর বিশ্বাসের বিষয়। ওরা ভয়ার্থ দৃষ্টিতে রাফুকে দেখতে থাকে, আর রাফু আরামসে বাদাম চিবোতে ব্যস্ত হয়। শুনছিলেন লেখক আবির হাসান নিলয়ের কলমে গ্রাম বাংলার হাড় হিম করা ভূতের গল্প নিশিরাতের কালো শ্মশান। গল্প পাঠে রয়েছেন প্রীতম, রাফুর চরিত্রে রয়েছেন দেবাঞ্জন, বাবার চরিত্রে রয়েছেন বুবাই, রাফুর কৈশোর বয়সের চরিত্রে রয়েছেন দিগন্ত এবং অন্যান্য চরিত্রে রয়েছেন হ্যাপি, পার্থ, অভিজিৎ, রৌনক, অর্পিতা, প্রদ্যুৎ, দীপ্তদীপ, সুদীপ, ইরফান ও পূজা। আশা করছি আজকের আমাদের এই ইউনিক পরিবেশনা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন গল্প শুনছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের মতো ভূত কুঠিরের দরজা এখানেই বন্ধ হচ্ছে। ফিরে আসবো পরবর্তী গল্পে। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।